সরকারের এই ঘুষ খাওয়ার, টাকা নিয়ে চাকরি বিক্রি করার চেহারাটা একদম নম্র হয়ে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জির ব্যবহার দেখেননি, পার্লামেন্টে ছুকিটকিট করছে, কুকুর ছাগলের মতো মুখ ভ্যাংচাচ্ছে। তো এই রকম একটা লোকের সম্পর্কে এর থেকে ভালো কথা কি? সামান্য মেরুদণ্ড সোজা সম্মানবোধ সম্পন্ন লোক এটা করতে পারে? সংবিধান নামে শপথ নিয়ে বলতে পারে যে তৃণমূল করলে চাকরি পাবে? অর্ডারটা বের করে দেখান যে আপনার মন্ত্রীর কোটে চাকরি দেওয়ার ক্ষমতা সরকার আপনাকে দিয়েছে, কোথাও নাই। পুলিশ দলের হয়ে কাজ করার ফলে, প্রশাসন দলের হয়ে কাজ করার ফলে এর রাজ্যের যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, এতটা যে বেশি হচ্ছে, এইটা নির্দেশ করে যে এখানে পরিবর্তন হবে। এই জিনিস বেশি দিন আর চলবে না। তাদের ডিএর দরকারটা কি? আপনি তো বলছেন তৃণমূলপন্থী, তো তৃণমূল করলে যেসব তোলা কাটমানি এইসব রোজগার হয়, তাদের ডিএর কোনো দরকারই নাই। স্যার, একেবারেই এসএসসির দেখতে পাচ্ছি আমরা একের পর এক মামলা হচ্ছে। এবারও অমৃতা সিনহার বেঞ্চে একেবারে এসএসসির যে শুনানি আমরা দেখতে পেলাম, 1 থেকে 10 তারিখের মধ্যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের যে তালিকা, সেই তালিকা দিতে হবে, কড়াভাবে জানিয়ে দিয়েছে অমৃতা সিনহা। কি বলবেন? সুপ্রিম কোর্ট যেহেতু সব মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, এবার এখানে যে বিভিন্ন পক্ষ আছেন তাদেরকে ডিল করা কলকাতা হাইকোর্টের পক্ষে তুলনায় সহজ হবে এবং আমি মনে করব যে একটা ভালো রায় আসবে। কিন্তু এই যে বারংবার তালিকা চাওয়া হচ্ছে, কিন্তু সেই তালিকাতে বারংবার গরমিল দেখা যাচ্ছে। যে টেন্টেড লিস্ট বেরোলো, সেই তালিকাও সম্পূর্ণ আবারও বের করলো না। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনের শিক্ষামন্ত্রী এবং অন্যান্য পদাধিকারীরা মিলে ষড়যন্ত্র করে টাকা আদায় করে চাকরি বিক্রি করেছেন। তো স্বাভাবিকভাবে যাদের কাছে টাকা আদায় করে চাকরি বিক্রি করেছেন তাদের স্বার্থটা তারা দেখতে যাচ্ছেন বলে বারবার তারা যে কোনোভাবে যাদের কাছে টাকা নিয়েছেন তাদের চাকরিটা যাতে থাকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেইটা তারা দেখার চেষ্টা করছেন। যে দেখুন, এই যে পরীক্ষা সুপ্রিম কোর্ট নতুন নিয়ম করতে বলেনি, নতুনদের সঙ্গে জুড়ে দেওয়া হলো। এখন তো দেখা যাচ্ছে যে যাদের চিহ্নিত ছিলেন সেরকম কিছু পরীক্ষা দিয়েছে, তার মানে কি তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল। অন্য পক্ষের লোকেরা ধরে ফেলায়, মামলা মোকদ্দমা করায়, সেটা আটকে যাচ্ছে। এতে সরকারের এই ঘুষ খাওয়ার, টাকা নিয়ে চাকরি বিক্রি করার চেহারাটা একদম নম্র হয়ে যাচ্ছে। কিন্তু যে টেন্টেড লিস্ট আমরা দেখতে পেলাম, সেই লিস্টে একই নাম দুবার রয়েছে, বাবার নাম, বিষয় সমস্ত একই। দেখুন, দুবার কি করে এসেছে একমাত্র এসএসসি বলতে হবে যে একই লোককে তারা দুবার চাকরি যদি না দিয়ে থাকে তাহলে দুবার নাম আসবে কি করে? এটা হওয়া উচিত নয়। কিন্তু শিক্ষামন্ত্রী তো একেবারে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে স্বচ্ছ এবং নিরপেক্ষ তালিকা এটা। স্বচ্ছ, সেই জন্যেই সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও যারা চিহ্নিত তারা পরীক্ষা দিয়েছে। স্বচ্ছ এই জন্যে যে সুপ্রিম কোর্ট যারা চিহ্নিত হননি তারা যাতে একটা সুযোগ পায় তাই দিয়েছিলেন, নতুন করে পদ সৃষ্টি করে তারপরে নতুন লোকদের তাদের সঙ্গে নিয়ে এসে কাউকে 10 নম্বর দেবে, কাউকে দেবে না। এই যে অস্বচ্ছতা সৃষ্টি করেছেন, তার জন্যই এটা স্বচ্ছ। কিন্তু এই যে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে কার্যত কল্যাণ ব্যানার্জিকে বিচারপতি নিজে বলছেন ভিলেন অফ পিস। দেখুন, তার সম্বন্ধে কি আর বলবেন, অনেক ভালো কথা বলেছেন। কল্যাণ ব্যানার্জির ব্যবহার দেখেননি, পার্লামেন্টে ছুকিটকিট করছে, কুকুর ছাগলের মতো মুখ ভ্যাংচাচ্ছে। তো এই রকম একটা লোকের সম্পর্কে এর থেকে ভালো কথা কি বলবেন? একজন আইনজীবী এবং এমপি, তার পক্ষে এসব মানায়? আরে তিনি আইনজীবী বলে সব জানেন বলেন, আর রাজ্যপালের নামে যে ক্রিমিনাল কেস করা যায় না মেয়াদকালে, এটা জানেন না? উনি থানায় এফআইআর জমা দিতে যান এবং থানার লোকেরা সেটা নেয়। সংবিধানই মানে না, সে সংবিধানের সব এমপি হয়েছে। তো সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা
খুব কম বলেছে। কিন্তু তিনি তো একজন সিনিয়র লয়ার। সিনিয়র লয়ার, পার্টির নেতা চিৎকার করেন, আইন টাইন কতটুকু জানেন সে ব্যাপার তো উনি প্রমাণ করেছেন নিজে। আইন জানেন না? তা আইন জানলেন রাজ্যপালের নামে এফআইআর করতে যান? উনি তো তার অজ্ঞতার পরিচয় দিচ্ছেন, লোকের কাছে হাস্যকর প্রমাণিত হচ্ছেন। সে ও দলের সাংসদ মহুয়া মিত্র বা ওদের সঙ্গে ঝগড়া করা এক, আর আইন নিয়ে কথা বলা আর এক। সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? একেবারে আমরা দেখেছিলাম যখন এই নতুন নিয়োগ বিধি বেরিয়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখনই নতুন নিয়োগ যে বিধি, এই বিধিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। তখন সুপ্রিম কোর্ট বলেছিলেন যে হস্তক্ষেপ করবে না। এখন তারা বুঝতে পারছেন যে দুটো পরীক্ষা আলাদা হওয়া দরকার। শোনার পর তো বুঝতে পারছে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট কেন এই অর্ডারটা দিয়েছিল, যে যারা বৈধভাবে কিছু ছেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটি তো বাতিল হয়ে গেল, তো তারা বৈধভাবে যারা পেয়েছেন অথবা অবৈধভাবে পেলেও চিহ্নিত হননি যে তারা অবৈধভাবে পেয়েছেন, তাদেরকে একটা সুপ্রিম কোর্ট সুযোগ দিতে চেয়েছিল। তো স্বাভাবিকভাবে তাদের পরীক্ষাটা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তারপর আপনি যত পদ সৃষ্টি করুন, নিয়ম পাল্টান তখন। কিন্তু যারা একটা নিয়মে পরীক্ষা দিয়ে এসেছে এবং তাদের সঙ্গে অন্য পদ যুক্ত করে দিয়ে, অন্য ছেলেদের যুক্ত করে দিয়ে অযথা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, যাতে করে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের স্বার্থটা রক্ষা করা যায়। কিন্তু এই যে নতুন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং যারা 2016 অর্থাৎ পুরনো প্যানেলের ক্যান্ডিডেট, তাদের পরীক্ষা যেন আলাদা হয়, এই কথা তো আগেই বলা হয়েছিল কোর্টে। বলা হয়েছিল, এসএসসি শোনেনি। এসএসসির নিয়মটা রাজ্য সরকার তৈরি করে। কোর্ট তখন এতটা উপলব্ধি করতে পারেননি জজ সাহেবরা বলেই আমার ধারণা। যখন এটা বুঝেছেন তখন তো শুনেছেন। কোর্টের লোকেরা তো বসে আছেন, তারা ডে টু ডে কারবারগুলো দেখছেন না। যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা এটা নিয়ে মামলা করছেন তারা ব্যাপারগুলো ভালো বোঝেন। যখন তারা বুঝিয়েছেন তখন জজ সাহেবরা তো বুঝেছেন, নাহলে কেন এরকম আদেশ দিয়েছেন? কিন্তু পরীক্ষা দেওয়ার কাজ তো এসএসসির ওপর ছেড়ে দেওয়া হোক, ব্রাত্য বসু বলছেন। দেখুন, এসএসসির কাজ পরীক্ষা নেওয়া, কিন্তু রাজ্য সরকার যে নিয়মগুলো করেছে তো তাহলে এসএসসির উপর তারা তো ছাড়েনি। তারা তো গণ্ডগোলটা পাকানোর জন্য নিজেরা নিয়ম করে দিয়েছে। কেন করেছে? এসএসসি তার নিয়ম মতো পরীক্ষা নিয়ে নিত, তাহলে তো কোনো অসুবিধা হতো না। কিন্তু যদি নিয়োগ হয় তাহলে তৃণমূলের যে ভোট ব্যাংক সেটায় প্রভাব পড়বে, তাই জন্য নাকি বিরোধীরা বারংবার এসএসসি নিয়ে মামলা করছে, শিক্ষামন্ত্রী অভিযোগ করছেন। দেখুন, শিক্ষামন্ত্রীর ব্যাপারে যত কম কথা বলা যায় ততই ভালো। কেন? তিনি এতটাই মোসাহেব হয়ে গিয়েছেন এবং তারা কোনো ক্ষমতা নাই। এক দারোয়ানের যে ক্ষমতা, মমতা ব্যানার্জি যা বলেন তিনি তাই করেন, এবং সেগুলো তো অনেক সময় যুক্তিসঙ্গত হয় না। ফলে তিনি যা করেন এবং বলেন সেগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ। শিক্ষামন্ত্রী যদি হন তো তাহলে আপনি বাংলা একাডেমি পুরস্কার মমতাকে উনি যখন দিয়েছেন সেই সিন দেখেননি? মমতা ব্যানার্জি ওখানে বসে আছেন আর পুরস্কার ঘোষণা করছেন, আর উনি চেয়ারম্যান, উনি গিয়ে পুরস্কার গ্রহণ করছেন। সামান্য মেরুদণ্ড সোজা সম্মানবোধ সম্পন্ন লোক এটা করতে পারে? সংবিধান নামে শপথ নিয়ে বলতে পারে যে তৃণমূল করলেই চাকরি পাবে? কি করে পাবে, কোথায় পাবে বলবো না, কিন্তু পেয়েছে এবং পাবে। বলে আমার মন্ত্রীর কোটার চাকরি। তোর মন্ত্রীর কোথায় কোটা আছে? যখন মন্ত্রীর যে আত্মসহায়ক হয় তাদের একজন গভর্নমেন্ট সার্ভিস নিতে হয়, একজন সাধারণ লোক নিতে পারে, পার্টি থেকে নিতে পারে, কবজার একজন পিয়ন নিতে পারে। তারপর মন্ত্রীর চাকরি কোথায়? অর্ডারটা বের করে দেখান যে আপনার মন্ত্রীর কোটায় চাকরি দেওয়ার ক্ষমতা সরকার আপনাকে দিয়েছে। কোথাও নাই। আমি আবারও বলছি। তো এইরকম লোক যারা এরকম সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধান বিরোধী কথা বলতে পারেন এবং মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট রেখে নিজের পদটা রাখার জন্য সম্মানবোধ বিসর্জন দিয়ে মোসাহেবি করেন, তাদেরকে নিয়ে বেশি কথা না বলাই ভালো। কিন্তু অন্যদিকে পার্থ চ্যাটার্জিও তো তিনি একেবারে কুণাল ঘোষকে ফোন করে নিজে দুঃখ প্রকাশ করছেন। তিনি বলছেন তিনি
নিরপরাধ, তিনি কিছু করেননি, আপনারা বুঝতে ভুল করছেন। তো পার্থ চ্যাটার্জি কাকে ফোন করবেন? কুণাল ঘোষ কতদিন হাজতে ছিলেন? পার্থ চ্যাটার্জি কতদিন হাজতে ছিলেন? তো ঠিক লোককে ফোন করেছেন। তো পার্থ চ্যাটার্জি কুণাল ঘোষকে ফোন করেছেন, এটাতে আপনারা আশ্চর্য হচ্ছেন কেন? ফারাক শুধু কুণাল ঘোষকে এই রাজ্যের পুলিশ ধরেছিল, আর পার্থ চ্যাটার্জিকে কেন্দ্রের তদন্তকারী সংস্থা লেগেছে, তাছাড়া কোনো ফারাক নেই। কুণাল ঘোষ ওই 3 বছরের, আর পার্থ চ্যাটার্জি তো 3 বছরের বেশি। তো পার্থ চ্যাটার্জির দুঃখটা কুণাল ঘোষ বুঝবে, কুণাল ঘোষের দুঃখটা পার্থ চ্যাটার্জি বুঝবে, তো তারা কথা বলবে না, কি আপনার সঙ্গে কথা বলবে? স্যার, একেবারে শেষ একটি প্রসঙ্গে যাব আমরা। সিইও অফিসের বাইরে এর আগেও বিএলওদের বিক্ষোভ দেখেছিলাম, আবারও আজকে ঠিক একই চিত্র। অন্যদিকে যারা চাকরিহারা শিক্ষক কিংবা যারা ডিএর জন্য আন্দোলন করছে, তারা আন্দোলন করলে বা তারা মঞ্চ বাঁধলে তো পুলিশ একেবারে যে অতি তৎপরতা আমরা দেখতে পাই, এক্ষেত্রে সেটা তো দেখতে পাচ্ছি না। এতদিন ধরে তারা মঞ্চ বেঁধে ওখানে রয়েছে। পুলিশ দলের হয়ে কাজ করার ফলে, প্রশাসন দলের হয়ে কাজ করার ফলে এর রাজ্যের যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, এতটা যে বেশি হচ্ছে, এইটা নির্দেশ করে যে এখানে পরিবর্তন হবে, এই জিনিস বেশি দিন আর চলবে না। কিন্তু কোর্ট আনকোর্ট যে অভিযোগ উঠে আসছে, এটা নাকি তৃণমূলপন্থী বিএলও। দেখুন, নির্বাচন কমিশন যদি প্রথম থেকে কড়া ব্যবস্থা নিত, তাহলে এইটাকেও সাহস করতো না। যেমন বারুইপুর এবং ময়নার ইয়ারও এবং এই ইয়ারোদের মধ্যে এফআইআর করতে বলেছিল, করেনি, নির্বাচন কমিশনও করেনি, কিছু করেনি। যখন মমতা ব্যানার্জি বললেন যে নির্বাচন ঘোষণার আগে নির্বাচন কমিশনের ক্ষমতা নাই, এটা করতে পারে না, যখন রক্তগঙ্গা বয়ে দেওয়ার কথা হলো, গাছে বেঁধে রাখার কথা বলা হলো, প্রতিটাকে পোড়ানোর কথা বলা হলো, নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে তৃণমূলের শাসক দলের মমতা ব্যানার্জি এবং অন্যান্যদের তো খারাপ লাগার কারণ আছে, যে প্রতিটা ভোটে 100-150 যদি মরা ভোটার, অস্তিত্বহীন ভোটার, নাগরিকত্বহীন ভোটার বাদ যায়, তাহলে তাদের তো অসুবিধা হচ্ছে। অতএব তারা তো যে কোনো প্রকারে আটকাতে চাইবে, ভূতদের নাম যাতে ভোটার তালিকায় থাকে তারা তো চাইবেন। তো নির্বাচন কমিশন যদি সেটা বাদ দিতে চায়, তো তাদের সঙ্গে তারা খুব সহযোগিতা করবে, এটা আশা করাই যায় না। নির্বাচন কমিশনকে আইন প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে এটা করাতে হবে। এইটা নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। কিন্তু তৃণমূলপন্থী বিএলও যদিও হয়, এটা তো সরকারি কর্মচারী, ডিএর জন্য তো এদের রাস্তায় দেখা যায় না। বিএলও যখন হচ্ছে, নির্বাচন কমিশনের কাজ করছে, তখন সরকারি কর্মচারী, কিন্তু আদতে তারা কোনো স্কুলের টিচার হতে পারেন, বা কোনো পৌরসভা বা পঞ্চায়েত বা কর্পোরেশনের লোক হতে পারেন, রাজ্য সরকারি কর্মচারীও হতে পারে। তো ডিএ যখন রায় বেরোবে বা ডিএ যদি দেওয়ার হয়, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেয়, তারা কি ডিএ নেবে না? তাদের ডিএর দরকারটা কি? আপনি তো বলছেন তৃণমূলপন্থী, তো তৃণমূল করলে যেসব তোলা কাটমানি এইসব রোজগার হয়, তাদের ডিএর কোনো দরকারই নাই। তারা শাসক দলের সুবিধা করবে, শাসক দল তাদের সুবিধা করবে, ডিএর কি দরকার?